দর্শক স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, অন্তর্বর্তী সরকার আসলে আর্থিক খাতের সংস্কারে কাজ করছে, সেক্ষেত্রে রাজস্ব খাতের উন্নয়ন করে আয় বাড়াতে চায় সরকার। তবে চলতি অর্থ বছরে বড় রাজস্ব ঘাটতির আভাস মিলছে, আবার বিনিয়োগও চলছে এক ধরনের স্থবিরতা, যা আরও প্রভাব পড়বে আসলে এই রাজস্বে। অন্যদিকে চড়া দ্রব্যমূল্য উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। সরকারের নানা নীতি সেই মূল্যস্ফীতি কমাতে খুব একটা কাজে আসছে না। অর্থনীতির এমন সব চ্যালেঞ্জ নিয়ে আজ আমরা আলোচনা করব। যেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। আছেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা। আরও আছেন গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আরও আছেন একজন ব্যবসায়ী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। স্বাগত আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে। দৌলত আক্তার মালা, আপনার কাছেই শুরুতে আসতে চাই। আমরা আসলে যেমনটি বলছিলাম যে আসলে এখন অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ, তো সেই জায়গাটায় সরকারের আয় ব্যয়ের হিসাব মেলানোটা দিন শেষে তো গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমরা দেখছি যে রাজস্ব আয়ের একটা বড় ধরনের ঘাটতির মুখে। তো আসলে যে একটা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট এখন বাংলাদেশের, সেই জায়গাটায় আসলে এই যে জুলাই বিপ্লব যেই তাগিদে এসেছিল আসলে, মানে সেই জায়গাটায় রাজস্ব খাতেও আসলে অনেক প্রত্যাশা আছে সাধারণ মানুষের, এবং এই জায়গায় অনেক হয়রানি, অনেক নীতি নিয়ে অনেক তর্ক বিতর্ক আমরা বিভিন্ন সময় শুনেছি। মানে আসলে রাজস্ব খাতে পরিবর্তন কতখানি দেখছেন, আপনাদের অভিজ্ঞতা কি আসলে? ধন্যবাদ শাওন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ এখন আসলে আমাদের অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু বাড়াবেটা কিভাবে, আপনি প্রশ্ন করেছেন যে পরিবর্তন। আসলে রাজস্ব খাতে খুব একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন কিন্তু আমরা দেখি না। কারণ আমাদের রাজস্ব খাতে মেইন দুর্বলতা আমি বলবো যে আমাদের ট্যাক্স বেসটা বাড়ায় নেয়। এখন এক্সিস্টিং যারা ট্যাক্স পেয়ার আছে তাদের উপরেই রাজস্ব বোর্ড কিংবা রাজস্বের খরচটা নেমে আসছে। এতে যেটা হচ্ছে, যখন অতিরিক্ত একটা সেক্টরকে প্রেশারাইজ করা হয়, এটা একটা ইন্টারন্যাশনাল থিওরি, যে তখন কিন্তু ট্যাক্স ইভ্যাশনটা বেড়ে যায়, রাজস্ব ফাঁকিটা বেড়ে যায়। তো আমার মনে হয় রাজস্ব খাতে সরকারের ইন্টারিম গভর্নমেন্ট এখন এসছে, কিংবা পলিটিক্যাল গভর্নমেন্টও যখন ছিল তখনও কিন্তু রাজস্ব খাতে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ তারা করেনি। রাজস্ব আপনি দেখেন, খুলনাতে একটা ট্যাক্স অফিস, একটা মাত্র ট্যাক্স অফিস, যেখানে 7 লাখ করদাতা। তো আসলে তাদের ক্যাপাসিটি কতটুকু ডেভেলপ হয়েছে। এটার বাইরেও আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে অনেক কিন্তু লাইক ভাইয়া এখানে আছেন ব্যবসায়ী, অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রাজস্ব নেটের বাইরে রয়ে গেছে। কিছুদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম যে বাংলাদেশে যত জুয়েলার্স আছে, জুয়েলার্স তো গোল্ড আমরা বলি যে এটা একটা হচ্ছে পশ আইটেম, লাক্সারি, হ্যাঁ, নট এসেনশিয়াল কমোডিটি। তো সেখানে মাত্র 2.5% জুয়েলার্স ভ্যাট নিবন্ধিত, আর বাকিরা ভ্যাটের বাইরে। তো আসলে যেটা হয়, একটা লেভেল প্লেইং ফিল্ড যদি না থাকে তাহলে কিন্তু ইনভেস্টররা ইনভেস্টমেন্ট করবে না। যেটা এক্সিস্টিং যারা আছে ব্যবসায়ী, তারাও ইনভেস্টমেন্ট, আপনি দেখেন যে আমাদের বাইরে প্রচুর টাকা পাচারের কথা আসে। তো সেক্ষেত্রে সবসময় কিন্তু টাকা পাচারকে ঠেকানোর জন্য আপনি ধরে রাখবেন টাকাটা দেশে, আপনাকে সেই মেকানিজমগুলো, সেই পলিসি ফ্রেমওয়ার্ক করতে হবে, যাতে ইনভেস্টররা আপনার দেশেই এমন ইনসেন্টিভ পায় যারা এক্সপ্যানশনে যায়, এক্সিস্টিং ব্যবসায়ীরা, এবং একই রকমভাবে পলিসি সাপোর্ট পায়। যেমন আমি যদি একটা দোকানের মালিক হই, তাহলে আমি যদি ধরেন 15% ভ্যাট দিলাম কিংবা 5% ভ্যাট দিলাম, আমার পাশের দোকানটা যদি ভ্যাট না দিয়ে বেঁচে যায়, কিংবা দিনের পর দিন ভ্যাটের নেট থেকে কোনোভাবে এড়িয়ে যায়, তাহলে কি আমি যেই দামটা আমি ভোক্তাকে অফার করতে পারবো, পাশের দোকানটা অবশ্যই তার থেকে কম দামে অফার করতে পারবে। তাহলে তো আমার সার্ভাইভাল আর হলো না, আমাকে একটা সময় দোকান বন্ধ করে চলে যেতে হবে। এই জায়গাগুলোরই মানে এখন আমার প্রশ্ন যেটা ছিল যে মানে এই পরিবর্তিত পরিস্থিতি, এই জায়গাগুলোতে মানে পরিবর্তন বা পরিবর্তনের লক্ষণ বা সে ধরনের উদ্যোগ আসলে দেখছেন কিনা? কিছুটা আছে। যেমন আজকে একটা খবর, যেটা সব পত্রিকা কিংবা মিডিয়াতে ফলো করে এসেছে, যে অথরাইজড ইকোনমিক অপারেটর এবং এনবিআর একটা এক্সপোর্ট ইম্পোর্ট হাব করেছে
হ্যাঁ, এবং ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আমরা যেটা বলেছি, ইনভেস্টরদের কিন্তু মেজর একটা কনসার্ন থাকে যে আমি ইম্পোর্টেড গুডস কত তাড়াতাড়ি রিলিজ করতে পারবো। তো সেক্ষেত্রে অথরাইজড ইকোনমিক অপারেটর যে পলিসিটা হয়েছে সেটা কিন্তু 2017 সালের পলিসি। এতদিন ধরে শুধু ফুড ড্র্যাগিংই ছিল, এটাকে ইন্ট্রোডিউস করা হয়নি। এখন ইন্ট্রোডিউস করা হয়েছে, আজকে ফর্মালি 10টা বড় করদাতাকে অথরাইজড ইকোনমিক অপারেটর হিসেবে স্ট্যাটাস দেওয়া হয়েছে। কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না এক্ষেত্রে। যেমন আমরা পত্রিকা কিংবা মিডিয়া প্রচুর কাভারেজ দিই যখন এই ধরনের স্টেপস হয়, যেমন পুরো অটোমেশন হয়ে যাচ্ছে, পেপারলেস হয়ে যাচ্ছে কাস্টমস, অ্যাসাইকোডা ওয়ার্ল্ড আসলে একটা রেভলিউশন হয়ে যাবে, কোয়ান্টাম জাম্প হবে রেভিনিউতে। কিন্তু এটা আলটিমেটলি সাস্টেইন করে না। সাস্টেইন করে না কেন? বিকজ ম্যান বিহাইন্ড দ্য মেশিন, দ্যাট ইজ দ্য প্রবলেম, মেইন প্রবলেম। বিকজ যারা মেশিনের বাইরে আছে, যারা সিস্টেমের বাইরে আছে, তাদেরকেও ওয়েল মোটিভেটেড হতে হবে। তাদের একটা মাইন্ডসেট আছে যে হ্যাঁ আমি কি পেলাম পার্সোনালি, তারা কিছু একটা গেইন চায়। এই মাইন্ডসেট যতদিন না চেঞ্জ হবে ততদিন হাজার অটোমেশন করেন না কেন, সেই অটোমেশন কিন্তু পে অফ করবে না। জি, আপনার কাছে আবার আসবো। ইমরান হাসান, মানে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আপনাদের অভিজ্ঞতা কি আসলে রাজস্ব খাতে? জি, ধন্যবাদ। আমরা দেখেছি বরাবরই বিগত গভর্নমেন্টগুলো আপনার এই ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে বাজেটের রাজস্ব আকার বাড়িয়েছে সেটা কোনোভাবে বাস্তবসম্মত ছিল না। এখন যারা দায়িত্বে আছেন অর্থ উপদেষ্টার মধ্যে, ওনার বক্তব্য শুনেছি আমরা বিভিন্নভাবে, বিভিন্ন ইকোনমিস্ট যারা ছিলেন তারাও বলেছিলেন। আমিও বলতে চাই যে এই ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট না বাড়িয়ে যদি সত্যিকারের বাজেট নিরূপণ করা যায়, যেটা দরকার হচ্ছে প্রথমে খরচটা কমানো। আপনি সরকারি খরচ, সরকারি ব্যয় কী পরিমাণ হয়, আমি বিভিন্ন অফিসগুলোতে যখন যাই, সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের যে বিলাসিতা, বিশেষ করে কর্মকর্তাদের প্রত্যেকটা জায়গায় কীরকম বিলাসিতা যে কল্পনারও বাইরে। সেই বিলাসিতা আমরা যারা ভালো ব্যবসায়ীদেরকে দেখছি তারাও করে না। বাংলাদেশের বহু ব্যবসায়ী আছে যাদের ইয়ারলি টার্নওভার 30,000 কোটি টাকা, তাদেরও এই পরিমাণ বিলাসিতা নাই যেই পরিমাণ একটা নর্মাল থানা কেন্দ্রিক অফিসে যেরকম বিলাসিতা আমরা দেখতে পাই সব কিছুতে। আমরা কিন্তু ওইভাবে বাজেট কাটছাট দেখছি না। গাড়ি বিলাস থেকে শুরু করে বিদেশ ভ্রমণ থেকে শুরু করে সমস্ত কিছু একটা জায়গা থেকে কাটছাট করে সত্যি সত্যি যেটা দরকার, এই যে সরকার টিকে থাকার জন্য বিভিন্নভাবে ড্রাইভার ভাতা, তারপর গাড়ি কিনে দেওয়া, সমস্ত প্লট দিয়ে দেওয়া, রাষ্ট্রের টাকা খরচ করে রাষ্ট্রের যানবাহনের, সাধারণ মানুষের যানবাহনের কোনো খবর নাই, নিজেরা পাজারো V6 সমস্ত গাড়িগুলো তারা অ্যাফোর্ড করা। ইভেন প্রত্যেকটা নট অনলি সরকারি, আমি বলবো আপনার যত বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর খরচ কমিয়ে নিয়ে আসা। তারা সবাই ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্যের মধ্যে। আমাদের মনে করি সংস্কার সমস্ত জায়গায় হওয়া উচিত। আর যে বিভাজনটা চলছে এখন, আমরা কোনো দৃশ্যমান দেখতে পাচ্ছি না, সারাদিন কেওয়াজ দেখতে পাচ্ছি, কে কখন কিভাবে কে করছে কি করে নাই। আমি যেটা পার্সোনালি যেটা প্রত্যাশা করেছিলাম এই মাননীয় উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে, যে উনি হয়তো একটা ইউনাইটেড একটা দেশ গড়বেন, মানে কাউকে বাদ দিয়ে না, যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে সবাই। কিন্তু এমন একটা বিভাজন এখন হয়ে গেছে আমাদের দেশে, এইটা খুব ক্ষতিকারক দেখতে পাচ্ছি। কারণ যদি আমরা ইউনাইটেড না করতে পারি, যদি বিচ্ছিন্নতা থাকে এরকম, যেই পরিমাণ ল অ্যান্ড অর্ডার আপনার ডেটোরেট করছে, সেই পরিমাণ যদি আমরা ইমিডিয়েট যদি রিকভার করতে না পারি, আপনি দেখবেন যে আমাদের রাজস্ব আনন্ত দূরের কথা, বহু ব্যবসায়ী বন্ধ করে পালায় চলে গেছে। কারণ সন্ধ্যার পরে কেউ রিয়েলাইজ করতে চাচ্ছে না ঢাকা শহর না সারা বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম, আইন শৃঙ্খলা পরিস্থিতি। আচ্ছা, এই প্রসঙ্গে আপনার কাছে আমি আসবো। আর একটু ডক্টর মাহবুব ইউসুফ, আপনি তো হোয়াইট পেপার কমিটিরও মেম্বার, তো আপনারা কিছু রিকমেন্ডেশনও দিয়েছিলেন রাজস্ব খাতের জন্য, মানে সেই জায়গাগুলোতে আসলে বাস্তবায়ন এন্ডে বা শুরু হয়েছে কিনা বা কি দেখছেন আসলে? জি, ধন্যবাদ। আসলে ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশনের কোনো বিকল্প নাই, যেটা মালাপা বললেন, ইমরান ভাইও ফোকাস করলেন, সবাই আমরা জানি। কিন্তু আমরা তো বলছি বিকল্প নাই, কিন্তু সেটার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, যে ধরনের রিফর্ম করা দরকার, সেই রিফর্মগুলো আমরা বলি যে IMF আমাদেরকে প্রেসক্রাইব করছে। আসলে IMF-এর তো হয়তো করছে প্রেসক্রাইব, কিন্তু এটা আমাদের নিজেদের প্রয়োজনেই আমাদের রেভিনিউটা বাড়ানো উচিত। আমরা যদিও বলে থাকি যে বাজেটের 4.5% আমাদের জিডিপির ঘাটতি, কিন্তু এর অ্যাবসলিউট ফিগারটা যদি দেখেন, সেটি হচ্ছে প্রায় 2.5 লাখ কোটি টাকার মতো। এবং এই 2.5 লাখ কোটি টাকা যেটি হচ্ছে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমান, যার ফলে দেখা যাচ্ছে বাজেটের মধ্যে
14% আমরা ইন্টারেস্ট পেমেন্ট দিচ্ছি, যেটা আমাদের এডুকেশন বাজেট হচ্ছে 12%-এর মতো, তারও মানে মানে বেশি আমরা দিচ্ছি ইন্টারেস্ট পেমেন্ট। আমরা হেলথ বাজেট তার ডাবল আমরা দিচ্ছি হচ্ছে আপনার ইন্টারেস্ট পেমেন্ট, ফরগেট অ্যাবাউট প্রিন্সিপাল অ্যামাউন্ট। আজকে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে আমরা এই যে 2.5 লাখ কোটি টাকা, অবশ্যই এর যেটা ঘাটতি হয় সেটা আমরা ব্যাংক বরোয়িং করছি অথবা এক্সটার্নাল থেকে আমরা নিয়ে আসছি, মোস্টলি ব্যাংকের বরোয়িং করছি। সেখানে কিন্তু আমরা যখন এই কাজটা করতে যাচ্ছি, প্রাইভেট ইনভেস্টররা যারা আছে, আমরা বলছি ক্রাউডিং আউট ইফেক্ট, সেখানে কিন্তু ইনভেস্টররা তখন মানে এফেক্টেড হচ্ছে। তাহলে এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে যেটি করতে হবে, আমাদের রেভিনিউ বাড়াতে হবে। এবং আমরা বহুদিন থেকে বলে আসছি আমাদের ওয়ান অফ দ্য লোয়েস্ট ট্যাক্স জিডিপি রেশিও। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, আমরা যদি নেপালের দিকে তাকাই, আমরা যদি অন্যান্য আশেপাশের দেশগুলো, সবারই 16-17-15%-এর উপরে। তার মানে আমাদের হচ্ছে অর্ধেক। তাহলে এত লো ফিসক্যাল স্পেস দিয়ে আমরা এডুকেশনে খরচ করতে পারবো না, হেলথে খরচ করতে পারবো না, সোশ্যাল প্রোটেকশনে খরচ করতে পারবো না। তাহলে সেটা বাড়ানোর জন্য কি করতে হবে? আমাদের অটোমেশনের কোনো বিকল্প নেই। আমরা হোয়াইট পেপারে যেটি, সেখানেও কিন্তু বলা হয়েছে, এবং আমরা যতটুকু শুনেছি এনবিআরের সাথে যেহেতু আমি সরাসরি কাজ করার একটা সুযোগ হয়েছে এই চ্যাপ্টারটা লেখার সময়, এনবিআর কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ করেছে, কিন্তু তার ফলাফল পেতে কিন্তু সময় লাগবে। কারণ যে কোনো রিফর্মই কিন্তু একটা টাইম কনজিউমিং। সেটি করতে তার রিফ্লেকশন হয়তো এই ফিনান্সিয়াল ইয়ারে না পেলেও যদি রিফর্ম হয়, যেটা যদি অটোমেশনটা হয়, এখন সেটা আমরা কিন্তু নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে পাবো। আধুনিকরণের কথা বলছিলেন, সংস্কারের কথা বলছিলেন, তো সেই প্রক্রিয়া আসলে কোন গতিতে এগুচ্ছে বা কতটা আশাবাদী হওয়ার মতো আছে আসলে? জি, আমরা বলে থাকি যে যত হিউম্যান ইন্টারাকশন কম হবে এনবিআরের সাথে আমাদের নাগরিকদের, যাতে ইন্টারাকশন যত কম হবে, আপনি অনলাইনে, এখন সারা ওয়ার্ল্ডই সব কিছুই দেখা যাচ্ছে যে ঘরে বসে করছে, অনলাইনে করছে। তো সেই জায়গাটা আমরা শুনেছি কিছু রিফর্ম শুরু হয়েছে এনবিআরের সেখানে, বাট এটার হয়তো যেটা আমি বলছিলাম ফলাফল পেতে একটু সময় লাগবে। যেই জিনিসটা দরকার, যেটা আমাদের হোয়াইট পেপারেও বলা হয়েছে, পাশাপাশি এনবিআর, আপনারা জানেন যে এনবিআর স্ট্রেংথেনিংয়ের জন্য একটা কমিটি করা হয়েছে, তারাও কিন্তু এই কিছু সুপারিশ করেছে। অটোমেশনের এখানে কোনো আসলে বিকল্প নেই। এখন অটোমেশন, আপনি যদি ভ্যাটের কথা বলেন, তাহলে ভ্যাটের যেটি বলা হচ্ছিল যে এক দোকানে যদি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস থাকে, আরেক দোকানে যদি না থাকে, তাহলে তার মধ্যে একটা ধরনের বৈষম্য সৃষ্টি হবে। তাহলে এত বছর পরেও আমার ধারণা 2012 সালে যখন ভ্যাট আইনটা করে, এরপর থেকে দফায় দফায় শুনে আসতেছি, আগে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টারের কথা বলতো, এখন ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস। এই পর্যন্ত মাত্র 11 থেকে 12 হাজারের মতো ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস আছে, যেখানে পয়েন্ট আছে সারা বাংলাদেশে 5 থেকে 6 লাখের মতো। তাহলে এই কিভাবে আপনি এর মধ্যে নিয়ে আসতে হবে, সেখানে অ্যাডভোকেসি প্রোগ্রাম হোক অথবা এনবিআরের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যদি আপনি ইকুইটি বজায় রাখতে হয়, তাহলে এটি আমাদের করতে হবে। অর্থাৎ আমরা জনগণ যে ভ্যাট দিচ্ছে, সেই ভ্যাটটা যাতে সরকারি কোষাগারে যায়, এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। হোয়াট এভার ইট ইজ, এটা 5% হোক, 10% হোক, 15% হোক, এটি নিয়ে আছে যে আসলে কত শতাংশ হবে। তো সেই জায়গাটা আমাদের করতে হবে। আর এমনি করের আওতার বিষয় একটা বিষয় আসছে, মানে এটা আসলে কিভাবে বাড়াতে পারে সরকার? আমি বলি যে সম্প্রতি ডিসিদের একটা সম্মেলনে কিন্তু বেশ জোরে সোরে আলোচনা এসেছে উপজেলা পর্যায়ে আরো আওতা বাড়ানো, মানে রুট লেভেলে নজর দেওয়ার বিষয়গুলো। মানে এরকম তো আমরা শুনি পরিকল্পনার কথা, কিন্তু আসলে বাস্তবায়ন কতটুকু যেটা মালাপা বলছিলেন যে যারা ভ্যাট ট্যাক্স দিচ্ছে, এনবিআর এর এখন পর্যন্ত ফোকাসটা কিন্তু তাদের উপরই, কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে আছে তাদেরকে আসলে কিভাবে নিয়ে আসা যায়, সেই জায়গাটাও কিন্তু আমাদের করতে হবে। কারণ বাংলাদেশের মতো এত বিশাল যাই অর্থনীতি, এটির মাত্র 42 লাখ 43 লাখ লোক ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছে, তার মধ্যে কিন্তু একটা বড় অংশ কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী। তার মানে কিছু আছে জিরো ট্যাক্সও আছে, মানে একদমই কোনো মানে প্রাথমিক ইয়ের মধ্যে থাকে। তার মানে ট্যাক্স দেওয়ার সংখ্যা কম আছে। একটা জিনিস আমরা একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে টপ 10% পিপল যারা আছে, তারা কিন্তু 85% অ্যাসেট কিন্তু তাদের হাতে, 40% ইনকাম কিন্তু তাদের হাতে।
এই টপ 10%কেও তো যদি আমরা নিয়ে আসতে পারি, অথবা ইন্টার অপারেবিলিটির কথা আমরা বলছি বিআরটি এর সাথে, যেমন এনবিআর আপনি গাড়ির ফিটনেস বলেন, আপনার যদি বছরের ট্যাক্স যেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সেটা বাকি থাকলে আপনি করতে পারবেন না, কোনোভাবেই রিনিউ আপনি করতে পারবেন, সিস্টেমই আপনাকে নিতে হবে না, নিবে না। তো সেরকম মনে করেন সিটি কর্পোরেশনের ট্যাক্স হোল্ডিং নাম্বার যাদের আছে তাদেরকে যদি এনবিআর এর সাথে নিয়ে আসা যায়, এরকম কোথায় কোথায় আনা যায় সেটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এক্সিস্টিং ট্যাক্স কিন্তু রেভিনিউ অনেকভাবে বাড়ানো সম্ভব। আরেকটা যেটা আসছে আমরা হোয়াইট পেপারেও বলেছি, সেটি হচ্ছে যে ট্যাক্স এক্সেমশন। আপনি 7.5% ট্যাক্স জিডিপি রেশিও, আবার অলমোস্ট 6%-এর মতো ইনকাম ট্যাক্স এবং ভ্যাট মিলে আপনি এক্সেমশন দিচ্ছেন। তো সেই এক্সেমশনটা কিছু কিছু সেক্টরকে আপনি প্রমোট করার জন্য দিতে পারেন, কিন্তু সেটার রেশনালাইজ করা, সেটা রিভিউ করা, সেটার অ্যাসেসমেন্ট করা যে আসলে আমাদের এই এক্সেমশনগুলোকে কীভাবে কমিয়ে আনা যায়, সেটা যদি আমরা অর্ধেকেও আনতে পারি তাহলে তো আমরা সেই ইয়েটা আমরা এডুকেশনে খরচ করতে পারবো, হেলথে খরচ করতে পারবো, বিভিন্ন জায়গায় খরচ করতে পারবো। আরেকটা হলো আমরা তো বলছি যে আমরা এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রি হচ্ছে, এখনও আমরা বেশিরভাগই ডিপেন্ডেন্ট হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্সের উপর। তাহলে আপনি যদি উন্নত দেশগুলো দেখেন সেখানে কিন্তু ডিরেক্ট ট্যাক্স 65 থেকে 70%, আর আমাদের উল্টা ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে 65 থেকে 70%। তাহলে ওই জায়গাটা আমাদের আসতে হবে যে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। আর আপনার মাধ্যমে বলতে চাই যে আসলে এই যে আমরা একটা 3 নাম্বার একটা সংখ্যা দিয়ে আমরা বলি আমাদের 1,04,00,000-এর মতো 3 নাম্বার, ঠিক আছে 3 নাম্বার ঠিক আছে, এটা হচ্ছে কিউমুলেটিভ নাম্বার। তাহলে ফাংশনাল 3 কত, আসলে সত্যিকার অর্থে কতজন এক্সিস্টিং ট্যাক্স পেয়ার্স আছে, তো সেইগুলো মানে অনেক জায়গায় কিন্তু কাজ করার অনেক সুযোগ আছে, যার ফলে আমাদের রেভিনিউ বাড়ানোর অনেক স্কোপও আছে কিন্তু বিভিন্নভাবে। জি, দৌলত আক্তার মালা, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ইএফডি মেশিনের কথা বলছিলেন, তো আধুনিকায়নেরও আমরা দেখেছি যে অনেক ধরনের এই ভ্যাটের ক্ষেত্রেই, তবে ভ্যাটের রিটার্নটা এখনো পুরোপুরি অনলাইন। আজকেই সম্ভবত এনবিআর চেয়ারম্যান বলেছেন যে আগামী বছর থেকে রিটার্ন, সব ধরনের রিটার্ন অনলাইনে সাবমিট করা যাবে। কিছু অগ্রগতি আমরা দেখছি, মানে সেটা আসলে দীর্ঘসূত্রিতাও দেখছি আমরা এই আধুনিকায়নের ক্ষেত্রে। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, অনেক বছর ধরে এগুলো চলেছে। মানে এখনকার বাস্তবতা আসলে কেমন দেখছেন, বা আমরা মানে আধুনিকায়নের আসলে কোন পর্যায়ে আছি, কতটুকু আছি, বা কতটুকু যাওয়া দরকার আমাদের আসলে সুশাসন নিশ্চিতের জন্য? আধুনিকায়নের স্টেপসগুলো আমরা গত, আপনি যদি 1 দশক আগে দেখেন তখনও কিন্তু আধুনিকায়নের অনেক পদক্ষেপ রাজস্ব বোর্ড নিয়েছিল, তো সেগুলো আসলে ওরকম আগায়নি, এখনও নিচ্ছে। এখনও বিভিন্ন আধুনিকায়নের পদক্ষেপ, নতুন নতুন আশার বাণী আমরা শুনি এবং সেগুলো বড় বড় নিউজও হয়। এটা কেন আগায় না, আমার কাছে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে যে আধুনিকায়নের পদক্ষেপগুলো খুব মানে ছাড়া ছাড়া, স্ক্যাটার্ড যেটাকে বলা হয়, মানে একটার সাথে ইউসুফ ভাই যেটা বললেন যে ইন্টারঅপারেবিলিটিটা নাই। যে যেমন ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা করা হলো, একটা সুন্দর সিস্টেম, ভালো সিস্টেম, আমরা অনলাইনে ট্যাক্স রিটার্ন দিচ্ছি, এটার সাথে আপনাকে ট্যাগ করতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট, যাতে ওই ফর্মের মধ্যে আপনি ব্যাংক থেকে কত টাকা আপনার কেটে রাখলো ট্যাক্স, কিংবা আপনার গাড়ির সাথে, এটা হয়েছে গাড়ির সাথে বিআরটিসির সাথে হয়েছে গাড়িটা, এরকম অন্যান্য যেসব জায়গায় আপনি যদি দেখেন আমাদের কিন্তু ট্যাক্সের একটা বড় অংশ আগেই কেটে নিয়ে যায় রাজস্ব বোর্ড। যেমন আপনার যদি 1,000 টাকার ট্যাক্স হয়, আপনার 60 টাকা কিংবা 70 টাকা আগেই কেটে নিয়ে যাবে। তো এই জিনিসটা আসলে কোথায় কেটেছে এটা যদি এনশিওর না করে তাহলে তো আসলে এই অনলাইন সিস্টেম কিংবা অটোমেশন কাজ করবে না। যেমন আপনি কাস্টমস পয়েন্টে দেখেন, যখন বিল অফ এন্ট্রি যখন সাবমিট করা হয় তখন ব্যাংক থেকে নিয়ে একটা হার্ড কপি নিয়ে ওটাতে সিল দিয়ে নিতে হয়। তাহলে তো এই পার্শিয়াল অটোমেশন আর জিরো অটোমেশনের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। এমনি মাইন্ডসেটের কোনো বিষয় আছে কিনা, মানে রাজস্ব বিভাগের কর্মকর্তাদের মাঝখানে? অবশ্যই মাইন্ডসেটের তো একটা বিষয় আছে, একটা মিসট্রাস্ট কাজ করে। আপনি জানেন যে আমাদের দেশে ট্যাক্স ইভ্যাশনটা অনেক হাই, আমাদের মাত্র 30,000 কোম্পানি কর্পোরেট ট্যাক্স পেয়ার হচ্ছে ট্যাক্স রিটার্ন দেয়, ওয়ারেজ RGSC-তে 2.5 লাখের মতো কোম্পানি আছে।
আমাদের মাত্র এই যে 1 কোটি সামথিং ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে, এর মধ্যে মাত্র 40 লাখের মতো ট্যাক্স রিটার্ন দেয়। আসলে আমাদের জনসংখ্যা তো অনেক, তাহলে এর মধ্যে কি মাত্র এই 1-2%ই ট্যাক্সেবল ইনকাম? না, অনেক লোকের ট্যাক্সেবল ইনকাম আছে কিন্তু ট্যাক্স দিচ্ছে না। তো এটা হচ্ছে ঠকবাজতে গা উজাড় এরকম একটা না পরিস্থিতি আমি কাজ জানতে করে চাচ্ছিলাম মানে NBR এর মধ্যে। এনবিআর এর মধ্যে মানে কর্মকর্তাদের মধ্যে এই যে আধুনিকরণ হলে অনেক ধরনের যে অভিযোগ থাকে, মানে সেই জায়গাটায় সুযোগগুলো যত আধুনিকরণ হবে ততই তো কমে আসবে, মানে সেই জায়গায় মাইন্ডসেটে বা এটা I got your বিরোধিতা point. অন্তরালে আছে কিনা আসলে? হ্যাঁ, এটা আমি আসছি আপনার প্রশ্নটাতে। মানে যেহেতু একটা মিসট্রাস্ট কিংবা একটা ট্যাক্স ইভেশনের একটা এক্সকিউজ আছে কিংবা একটা গ্রাউন্ড আছে ট্যাক্স অফিসারদের কাছে, তো এটাকে মেটেরিয়ালাইজ করে ধরেন আপনার ওই অটোমেশন যেটা টোটালি ভার্চুয়ালি টোটালি আপনার সাথে দেখা হবে না, তো সেখানে একটা মাইন্ডসেট কাজ করে যে না, আমি বিশ্বাস করলাম না, আপনি অনলাইনে দিলেন আমাকে রিটার্নটা, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করলাম না, আপনাকে আমি অফিসে ডাকলাম, কথাবার্তা বললাম, এবং একটা পর্যায়ে আমার জন্যে কিংবা সেই অফিসারের পার্সোনাল যেটা ব্রাইবিং স্পিড মানি যেটাকে বলা হয়, হ্যাঁ, ওইটা কিন্তু এনশিওর করে ফেলা হয়। তো অটোমেশন আসলে ওই যে আমি একটু আগে যেটা বললাম যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অটোমেশন তখনই কাজ করবে যখন আপনার এই ঘুষ বাণিজ্য কিংবা স্পিড মানি এই জিনিসগুলো কন্ট্রোল করা যাবে গভর্নমেন্টের। যেমন এই বর্তমান এনবিআর চেয়ারম্যান খুব ভালো একটা কাজ করেছেন, উনি এসেই অডিটিংটা বন্ধ করে দিয়েছেন ফিল্ড লেভেলে। কারণ আননেসেসারি আপনার ট্যাক্স ফাইল কিংবা একজন ট্যাক্স পেয়ারের ট্যাক্স ফাইল অডিটে ফেলবে বলে যে থ্রেটটা দেওয়া হয় যে ভাই আপনার ফাইলটা কিন্তু অডিটে পড়ছে, আপনি তাড়াতাড়ি এসে দেখা করেন ওনার সাথে, নইলে কিন্তু দিলাম গেল। হ্যাঁ, তো ওই জিনিসটাকে এখন একটা কন্টেইন করা গেছে, কিন্তু এটা কতদিন চলতে পারে কিংবা কতদিন চলবে সেটা নিয়ে আমাদের কোশ্চেন আছে। কারণ এই ধরনের ভালো ভালো পদক্ষেপগুলো নানান ধরনের প্রতিবাদ এবং সমালোচনার ইনসাইডার্স লাইক ট্যাক্স অফিসার কিংবা এনবিআর ইনসাইডার্সদের মধ্যে নানান ধরনের সমালোচনার জন্ম দেয় যে এই যে অডিট বন্ধ করে দিল, আমি তো দেখতে পাচ্ছি না, তাহলে এই যে ট্যাক্স কালেকশন, আপনি জানেন যে ফার্স্ট 6 মান্থস আমাদের ট্যাক্স কালেকশন ডিক্লাইন 1% মাইনাস গ্রোথ হয়েছে, তাহলে এই জিনিসটা কি আসলে অডিটের কারণে হয়েছে নাকি আমাদের ইকোনমি পারফর্ম করতেছে না, আমাদের ক্রয় ক্ষমতা কমে গেছে, আমাদের ইনভেস্টমেন্ট কমে গেছে, এমপ্লয়মেন্ট কাট হচ্ছে, অনেক লে অফ হচ্ছে, হ্যাঁ, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এটার কারণে? তো ওই এক্সকিউজগুলো আসলে কাজ করে, কারণ একটা কালচার ডেভেলপ করে গেছে যে আমি যদি একটা ট্যাক্স পেয়ারকে সার্ভিস দেই, সবাইকে বলছি না, কিছু কিছু ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই, যে আমি যদি একটা ট্যাক্স পেয়ারকে সার্ভিস দিই তাহলে ওই ট্যাক্স অফিসিয়ালের পার্সোনাল গেইন কি হয়েছে কিংবা ওই ভ্যাট অফিসিয়ালের পার্সোনাল গেইন হয়েছে কি, সেটা একটা বড় ব্যাপার। একটু আগে ভাইয়া বলছিলেন আমাদের ইনফর্মালি ইয়েতে যে ওনার সেক্টরেও একটা বড় অংশ ট্যাক্স কিংবা ভ্যাট নেটের বাইরে। তারা কিভাবে থাকে ট্যাক্স ভ্যাট নেটের বাইরে? নিশ্চয়ই তাদেরকে ইন্টারনাল যারা ভ্যাট অফিসিয়ালস, ট্যাক্স অফিসিয়ালস, তারা সাপোর্ট দেয়, তারা তো লুকিয়ে থাকে না, তারা তো দোকান দিয়ে ব্যবসা করছে, কনজিউমার আসছে, সেল করছে, সব কিছু অ্যাক্টিভিটি আছে, তাহলে তারা চোখের সামনেই ব্যবসা করছে, 2টো প্রতিষ্ঠান দিচ্ছে আর 3টা প্রতিষ্ঠান দিচ্ছে না। তো এটা আসলে কে দেখবে? গভর্নমেন্ট দেখবে, কারণ ট্যাক্স পেয়ার্স মানি দিয়ে কিন্তু তাদের স্যালারি হয়, এটা বুঝতে হবে। আপনি মানে সেটা আসলে মানে নিশ্চিত গভর্নমেন্ট কিভাবে করতে পারে আসলে যদি ভেতরে এই ধরনের সমস্যা থাকে? আমি নিশ্চিত করতে পারে, কারণ এক্সাম্পলারি পানিশমেন্ট লাগবে। আপনি 100 জনের মধ্যে 2 জনকে পানিশমেন্ট দেবেন, বাকি 80 জন কিন্তু বাকি 98 জন মেসেজ পেয়ে যাবে যে এই জিনিসগুলো করলে আমাকে এরকম পানিশড হতে হবে। কিন্তু আমরা তো দেখি না, খুব কম, 1 জন 2 জন কিংবা খুব সিলি কারণে পানিশড হয়, কিন্তু কোনো ট্যাক্স পেয়ারকে হ্যারাস করার জন্য ওরকম পানিশমেন্ট কিন্তু দেখিনি। আজকে 2 দশক ধরে আমি সাংবাদিকতা করছি, ট্যাক্স নিয়ে লিখছি, আমরা আসলে খুব কমই লিখতে পেরেছি যে কোনো ট্যাক্স পেয়ারকে হ্যারাস করার জন্য অমুক অফিসিয়ালকে পানিশ করা হয়েছে। জি, ইমরান হাসান, আসলে কেমন কর ব্যবস্থা চান, বা এখন আসলে পরিবেশ কতটুকু ব্যবসা বাণিজ্যের অনুকূলে, বা রাজস্ব নীতি কতটুকু আপনাদের সহায়ক হচ্ছে? ধন্যবাদ। আমি আসলে প্রথমেই আমি
দীর্ঘদিন যাবৎ অবজার্ভ করছি, যেহেতু সেক্টরে কাজ করছি, যে সিস্টেমটা করা হয়েছে এনবিআর এর, এই সিস্টেমেই গলতটা। কারণ এনবিআর নিজেই ট্যাক্স নির্ধারণ করে, নিজেই কালেক্ট করে। আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক দেশে যে পার্লামেন্টারি বোর্ড আছে বিভিন্ন, যারা ট্যাক্স নির্ধারণ করবে, কাদের সঙ্গে কথা বলবে, ওই স্টেক হোল্ডারদের সাথে, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেক হোল্ডার যে ব্যবসা, তাদের পুরো কথাটা শুনবে এবং একটা কমিটি করে তারা ফিল্ড লেভেলে গিয়ে ব্যবসার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে, এই ব্যবসাটা কীভাবে হয়, কত পার্সেন্ট প্রফিট লেভেল আসে, কীভাবে সব কিছু হয়, দেখে শুনে বুঝে তারপর একটা প্ল্যান, বাস্তবিক একটা প্ল্যান করে সেটার একটা এক্সিকিউশন করবে যে এই সেক্টরে এর বেশি ট্যাক্স হওয়া উচিত না, এই সেক্টরে এর বেশি ভ্যাট হওয়া উচিত না, এইভাবে এই সেক্টরে ট্যাক্স ভ্যাট নির্ধারণ করতে হবে। কিন্তু এনবিআর কি আপনাদের সাথে আমি শেষ করি, সব পক্ষের সাথেই তো আমরা না, দেখি বিভিন্ন সময় দেখেছি আলোচনায় কিভাবে ট্রাক বসে বাজেট এনবিআর বসবে না, এনবিআর এর কাজ এটা না, প্রবলেমটা এখানেই, এটাই সিস্টেমের প্রবলেম। এনবিআর এর কাজ ট্যাক্স নির্ধারণ করা না, এনবিআর এর কাজ হচ্ছে ট্যাক্স কালেক্ট করা। ট্যাক্স নির্ধারণ করবে সরকারের, যারা সরকার চালাবে, যারা গভর্নমেন্ট থাকবে, তারা ট্যাক্স নির্ধারণ করবে। কাদের সঙ্গে বসবে? স্টেক হোল্ডারের সঙ্গে বসবে। তাদের পার্লামেন্টারি বোর্ড আছে না, প্রত্যেকটা সেক্টরিতে পার্লামেন্টারি বোর্ড আছে, সেই বোর্ডে বিশেষজ্ঞদেরকে নিয়ে বসে তারা ফিজিক্যালি দেখবে এই সেক্টরটা কিভাবে চলে, এটার প্রফিট মার্জিন কত। আগে বলেছি যে এটার সমস্ত ডিটেলস দেখে তারপর ডিসাইড করবে যে একটা দোকান কিভাবে চলে, মুদির দোকান, এটা ভ্যাট কত হওয়া উচিত, বা একটা রেস্টুরেন্ট কীভাবে চলে, এটার ভ্যাট কত হওয়া উচিত, জুয়েলার্সের ভ্যাট কত হওয়া উচিত, জুয়েলার্স কেন ভ্যাট দেয় না, সেটা সেদিন এনবিআর চেয়ারম্যান মহোদয় বলছে। তো আপনি প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসতে হবে ইন্ডিভিজুয়ালি, বসে প্রত্যেকের প্রবলেম শুনে এবং বাস্তবিকভাবে নিরূপণ করতে হবে আপনার কাস্টমার কারা, তাদের অ্যাফোর্ড ক্যাপাবিলিটি কী, ভ্যাট দিলে তারা ট্যাক্সের সাথে কী রিলেশন আসে। আমরা বহুদিন থেকে বলে আসছি এনবিআর কীভাবে বসে, 40টা অ্যাসোসিয়েশনকে দাওয়াত দেয়, 2 ঘন্টার মিটিং, চা আর সমোচা খেতে খেতে টাইম শেষ, হ্যাঁ আপনি বলেন, 1 মিনিট বলার আগে হ্যাঁ আপনি বসেন। আরে আশ্চর্য, ওইটা ওই যে জমিদারি প্রথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে জমিদারি প্রথায় দিয়ে দিছে, তোমরা সরকার দিয়ে দিছে, তাদেরকে দায়িত্ব আমাদেরকে রাজস্ব আদায় করে দাও, তারা এখন চাপকায় পিটায়, নিজেরা কিছু পকেটে ঢুকায়, আবার নিজেরা কিছু দেশের বাইরে পাঠায় এবং সরকারকে মন চাইলে কিছু দেয়। থার্ড পার্টি আছে যারা আবার নেগোশিয়েট করে, তারাও কিছু কামায়। দোকানদার মহাখুশি, ঠিক আছে আমি সরকারকে কিছু দিলাম, ওনারাও কিছু দিলাম, থার্ড পার্টিকেও দিলাম। এইভাবে একটা রাষ্ট্র আজকে 50 বছর এইভাবে চলতেছে। আমি ছোটোবেলায় যখন আমার বাবার ছোট্ট ফ্যাক্টরি ছিল, আমি নিজে ট্যাক্স দিতে গেছি, কী দেখ ট্যাক্স দিবা, এটা অনেক ঝামেলা বাবা, তুমি কিছু দিয়ে যাও, আমি বানায় জমা দিয়ে দিচ্ছি। সেটা এখনও চেঞ্জ হয় নাই, এটা ফ্যাক্ট কেউ বলে না। আপনি যা আমি দিচ্ছি তো আমার উপর আবার কালকে আবার খরচ আসবে। আমি নিজে এরকম 200 ব্যবসায়ী চিনি যাদের টিন ওইভাবে নাই, টিন দেয় 2000-3000 টাকা ট্যাক্স দেয়। আপনি আসেন, সিস্টেমটা এমন, বিদেশে যাওয়ার আগে আমাদের ইমিগ্রেশনে কিন্তু অটোমেশন করা, একটা ইমিগ্রেশন অফিসার চৌকুশ আপনি দেন, সে পাসপোর্টটা স্ক্যান করার সাথে সাথে বলতে পারবে কয়বার সেই বছরে বিদেশে গেছে। ওর সাথে আপনি লিঙ্ক দেন যে তার ট্যাক্স পেয়ার কত, সে কোন দেশে গেছে সে লেখা থাকবে, কত ট্যাক্স দিছে এই বছর, দেখবেন সে 3000 টাকা ট্যাক্স দিছে, বিজনেস ক্লাসে সে ট্রাভেল করতেছে। তো এইরকম হাজার হাজার সমাজে যেভাবে ব্যয় হচ্ছে, আপনি তো ফাঁকি দিয়ে রাখছেন, কারণ ওই যারা ট্যাক্স কালেক্ট করবে তারাই বেনিফিটেড হবে এবং তারা চেইন অফ, মানে এটার কি বলে, দুর্নীতি, সোজা কথা, নিচ থেকে টপ পর্যন্ত পরিবর্তন আনতে পারবেন না আপনি এইভাবে, যতক্ষণ না পর্যন্ত আপনি বলিষ্ঠ পদক্ষেপ না নেবেন পলিটিক্যালি ভাবে। এখন যে আমাদের অর্থ উপদেষ্টা যিনি আসছেন, উনিও তো আমলা ছিলেন, ওনারা দিয়েও হবে না। আই এম সো সরি, এভাবে বলতে পারেন না। উনি কোনোদিন বসছে কোনো ব্যবসায়ীদের সাথে? উনি বসবে শুধু গার্মেন্টস সেক্টর, মানে একটা গার্মেন্টস, ওখানে নির্যাতন হয় না, ওরা সব ট্যাক্স রিবেট পায়, সব প্রবলেম পায়, ওদের শ্রমিক 30 জন, 50 বিলিয়নের এক্সপোর্টের কথা বলে, 40 বিলিয়ন তারা আবার ইম্পোর্ট করে, থাকে 10 বিলিয়ন, এর মধ্যে ভাগযোগ করে ব্যাংক টাকা পয়সা নিয়ে তারা, আজকে গার্মেন্টস আমার উপর রাগ হইতে পারে, আমাদের সেক্টরে তো 30 লাখ শ্রমিক কাজ করে, কই সরকার আজ পর্যন্ত এই সেক্টর নিয়ে একটা দিন কাজ করছে? শুধু এই সেক্টরে ভ্যাট ট্যাক্স কালেক্ট করা দরকার হলে আমাদেরকে গলার চিপে, আমি বলেছি লাস্ট এই ভ্যাট কমানোর সময় যে আমরা বাংলাদেশে একটা রেস্তোরাঁ ভ্যাট ট্যাক্সের আওতায় বাইরে থাকতে পারবে না, আপনি সিস্টেম ঠিক করেন। কই আমাদের সাথে বসে নাই তো, আমার তো ভয় লাগে এনবিআর যেতে। আমি যখনই যাব তখনই কালকে কোনো না কোনোভাবে আমার উপর একটা আলাদা প্রেশার হবে, আর আমি ভ্যাট আদায় করলেও ভ্যাট পুরো দিতে পারবো না, ট্যাক্সেশন প্রক্রিয়া জটিলতা আছে। যদি আমি ভ্যাট পুরো দেই, ওই ট্যাক্স দিতে গেলে আমার বাড়ি ঘর বিক্রি করতে হবে। এটা যে বলে আসছি এতবার, এই যে মিডিয়াতে বলেছি, চিঠিতে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, আজ পর্যন্ত কেউ কি উদ্যোগ নিয়ে বলেছে যে এই এত বড় একটা সেক্টর যেখানে 2 কোটি সরাসরি লোক যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ দুইটাই, 30 লক্ষ শ্রমিক, আজ পর্যন্ত কি কোনো উদ্যোক্তা, কোনো সরকারের উপদেষ্টা বলেন, কোনো সরকারের এনবিআর এর কর্মকর্তা বলেন বা অর্থ সচিব বলেন, কাউ বলেন যে ঠিক আছে এই সেক্টরকে ডাকি আমরা একটা কথা বলি? এইটাই আমাদের দেশের প্রবলেম। এই টোটাল ব্যুরোক্রেসি যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, ততদিন পর্যন্ত যে যার মতো, আপনার সবার একটা করে ব্যাংক হবে, পুলিশের একটা হবে, আর্মির একটা হবে, বিডিআরের একটা হবে, আনসারের একটা হবে, যে যার মতো ভাগ হয়ে যাবে
এটা নিয়ে কেউ কথা বলে না, কারণ অল পলিটিশিয়ানরা তাদেরকে সুবিধা দিয়েই ক্ষমতা টিকেছিল। কারণ তাদেরকে প্লট দেওয়া হবে, তাদের জন্য আলাদা সিটি বানানো হবে, তাদের ছেলেমেয়েরা ভালো জায়গায় পড়বে, তাদের জন্য ভালো স্কুল হবে, তাদের জন্য সব হবে। দেশের জনগণ নিয়ে কেউ চিন্তা করে নাই। আমরা কুলুর বলদ, আমরা কাজ করব, আমরা ট্যাক্সেশন নিষ্পেষিত হব, ভ্যাটও নিষ্পেষিত হব, এবং আমরা যোগান দিয়ে যাব। এই টাকায় তারা নিজের বাহারিভাবে তারা জীবনযাপন করবে। এইভাবে রাষ্ট্র যদি সত্যি বিপ্লব হয়ে থাকে, সত্যিকারের বিপ্লব চাই, টোটাল চেঞ্জ চাই। কীভাবে চেঞ্জ করবেন আপনি? আমরা তো চেঞ্জের কোনো নমুনা দেখছি না। এত বড় আমাদের আর্মি প্রশাসন যারা আমাদেরকে সহযোগিতা করলো এই 5ই আগস্টের পরে, তাদেরকে তো উল্লেখযোগ্য ভূমিকা দেখতে পাচ্ছি না। কেন রাস্তায় এখনও চাপাটি নিয়ে ভয় আতঙ্কে থাকি? সন্ধ্যার পরে আমাকে প্রতিদিন দেখতেছি ফেসবুকে। কেন আপনি লাইনটা ঠিক তো করতে পারছেন না? এটার এফেক্টে তো ক্ষুদ্র ব্যবসায়ীরা হচ্ছে। আপনি দেখেন আরেকটা বড়, আপনাকে আজকে বলে ওয়ার্ন করে যাচ্ছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, 7 মাস হয়ে গেল অলমোস্ট আমাদের বোধহয় এই সরকার এসছে, কৃষিতে কোনো আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আলু শুনেছি উৎপাদন কম হয়েছে, এখনই আলুর দাম বাড়তি। আপনার অনেক ক্ষেত্রে পেঁয়াজের ন্যায্য মূল্য পাওয়া যায় নাই। আমরা অনেকের সাথে পাড়া প্রতিবেশী অনেকের সাথে আমাদের সম্পর্ক খারাপ, তারা কি ছেড়ে দিবে আমাদেরকে? তো সুতরাং আজকেও দেখলাম স্টেটমেন্ট আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার, যে আপনি আমাকে গালি দিবেন আবার সম্পর্ক স্বাভাবিক করতে বলবেন, এটা তো হবে না। তারা কি বসে থাকবে? প্রশ্নটা হচ্ছে, আমরা সব যদি রাজনীতিকরণ করে ফেলি, সব যদি আমরা সম্পর্ক খারাপ করে ফেলি, তাহলে যে আমাদের যে কৃষির যে একটা বিপর্যয় আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না। কারণ কৃষক এই উইন্টারে ফলের দাম পাই নাই, সবজির দাম পাই নাই। এই যে ট্রান্সপোর্টেশন ঠিক করতে পারেন না আজকে 50 বছরে, কৃষক ন্যায্য ট্রান্সপোর্টেশনের ভিত্তিতে তার প্রোডাক্ট বাজারে নিয়ে যাবে, এইটুক করতে শুধু সিন্ডিকেটের উপর সবাই চাপাই দিচ্ছেন। আপনারা এমনভাবেই পলিসিটা করছেন, ওই 5 জন ব্যবসায়ী প্রত্যেকটা জায়গায় বড় হবে, এটা বলে আসছি। ওই 5 জন ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? তেল নাই বাজারে। পরশুদিন আমি এখন কক্সবাজার থেকে এইমাত্র আসলাম, পরশুদিন আমাকে বললো বাজারে কোনো তেল নাই, 26 তারিখে কোনো তেল আসবে না। তেল ঠিকই পাওয়া গেছে, আমি 20 টাকা প্রতি লিটারে বেশি দিয়ে তেল নিছি। আমি কারে অভিযোগ করব? কাকে অভিযোগ করব বলেন? এইটা কিভাবে এই ইম্প্যাক্টটা আমি পড়বে আমার লোকের? বিষয়টা হচ্ছে এই যে অরাজকতাটা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জায়গায় 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 রন্ধে একটা অরাজকতা শুরু হয়ে গেছে। এইটাকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি আশাবাদী ছিলাম প্রফেসর ইউনূস সাহেবকে নিয়ে, কিন্তু আমি ওনার এরকম দেখতে পাচ্ছি না। আমি এজ এ ছোটো ব্যবসায়ী হিসাবে ওনার উচিত ছিল যারা সত্যি গিলটি তাদেরকে সবার আগে প্যাকেট করা, আর যারা সাধারণ আমি সাপোর্টার থাকতেই পারি, আমি কেন বাড়িতে ঘুমাইতে পারবো না? আমার কেন সাপোর্ট করার জন্য আমার ফ্যামিলির নামে 5টা-6টা মামলা হয়ে যাবে? উনি একটা অর্ডার দিলেই তো হয়, অথচ যেই মামলাগুলো হয়েছে এই মামলায় তো কারো কিছু হবে না, স্পেসিফিক মামলা হওয়া উচিত ছিল। আমরা শুনছি, আমি এই কথাটা পলিটিক্যাল চলে গেছে। আমি বলতে চাই যে সত্যি সত্যি যদি আপনি দেশ গড়তে চান, যদি দেশের টাকা দিয়ে দেশকে চলতে চান, স্বাবলম্বী করতে চান, তাহলে আপনার সবাইকে সম্পৃক্ত করতে হবে। আপনি ওই চেয়ারে বসে এনবিআর এর বিশাল ভবন বানিয়ে আপনি সচিবালয়ে বসে নিজে নিজে একটা লিখে আপনি চাপাই দিবেন, আমাদেরকে স্টিমুলার চালাবেন, আপনি কোনোদিনই ট্যাক্স ব্যাট আদায় করতে পারবেন। জি, বুঝতে পেরেছি। ডক্টর এম আবু ইউসুফ, মানে ইমরান হাসান একটি কথা বলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন আর কি। এখন তো আসলে একটি ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশের, মানে এই জায়গাটা আমরা দেখছি যে বিনিয়োগে এক ধরনের স্থবিরতা চলছে। দৌলত আক্তার মালাও যেটি বলছিলেন যে আগামী দিনে কর্মসংস্থানে এটির একটি অনেক বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে। বা সাম্প্রতিক সময় আপনাদের র্যাপিডের একটি গবেষণাও আমরা দেখেছি যে দারিদ্র্যসীমার একটু উপরে যারা অবস্থান করছিলেন অনেকে যে হাই ইনফ্লেশনারি ইম্প্যাক্টের কারণে নিচে, তো কর্মসংস্থান আসলে আমাদের খুবই চিন্তার একটা জায়গা, সামনের দিনে দুশ্চিন্তার একটি জায়গা হতে পারে। তো সেই জায়গাটা এই যে বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থানে এটার নেতিবাচক একটা আশঙ্কা থাকে, মানে এই রাজনৈতিক বাস্তবতায় মানে এখানে আসলে করণীয় কি আছে? জি, আসলে এটা বলার আগে আমি একটু বলতে চাই যে এনবিআর এর, আপনি বলতে চাচ্ছিলেন যে এনবিআর এর আগ্রহের জায়গাটা কীরকম। আমার যেটুকু মানে ইন্টারাকশন হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে একটা সময় এসছে, একটা মোমেন্টাম এসছে। আমি জানি না হয়তো কতদিন এই আগ্রহ থাকবে। আমরা যখন কাজ করছিলাম তখন মনে হচ্ছিল যে এখনকার যে যারা আছে বা যাদের সাথে আমরা কথা বলেছি তারা আসলে কিছু করতে চায়, কিছু একটা মোমেন্টাম আসছে। আমি বলছি কতদিন থাকবে তা জানি না, এবং পার্সন টু পার্সন ভেরি করতে পারে, কিন্তু আমি যাদের সাথে কথা বলেছি, চেয়ারম্যান মহোদয় থেকে আরম্ভ করে অন্যদের সাথে যারা, তো আমার কাছে মনে হচ্ছে এই মোমেন্টামকে যদি আমরা একটা কাজে লাগাতে পারি, যেটা বলা হয়েছে এখন যে মানে ম্যানুয়াল যে অডিটটা, সেই অডিটটা এখন বন্ধ আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটাকে একটা টেকনোলজির মাধ্যমে যখন এটা অডিটটা করবে, যে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে 5% বা 10% তাদেরকে খুঁজে বের করবে, কোনো আরবিট্রারি যাতে কোনো
কিছু না থাকে। তো এটা তো একটা ভালো উদ্যোগ। আরেকটা হচ্ছে যে এখন এই যেই কথাটা বলছিলেন যে আমরা দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে মোমেন্টাম যেটি এসছে, অটোমেশনের কোনো বিকল্প নাই, যেটি আমরা বলছি রেভিনিউ বাড়ানোর পাশাপাশি আমরা যেটা বলছি যে আমাদের যে কর্মসংস্থানের কথা আপনি বলছেন, বিনিয়োগের স্থবিরতার কথা বলছেন। এখন বিনিয়োগ যদি কারা করবে, বিনিয়োগ করতে হলে আপনার দেশের বিনিয়োগের যে সহায়ক পরিবেশ, একটা মানুষ আপনার দেশে কেন ইনভেস্ট করবে? আপনার তখনই ইনভেস্ট করবে যখন মনে করবে এখানে আমার বিনিয়োগের একটা পরিবেশ আছে, আমার যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো, অর্থাৎ আমি বিনিয়োগ করে যদি কোনো একটা ইন্ডাস্ট্রি করতে চাই তাহলে সেটা আমি সহজভাবে করতে পারবো। সেটার জন্য যেই ধরনের ফ্যাসিলিটিসগুলো দরকার, যেই ধরনের সার্ভিসগুলো দরকার, আমরা সেই ধরনের সার্ভিসগুলোকে আমরা দিতে পাচ্ছি। পাশাপাশি মনে করেন একজন বিনিয়োগ করেছে, সে কিন্তু যখন ইনকামটা করছে সে কিন্তু বাংলাদেশি টাকা ইনকাম করছে। যখন সে তার দেশে টাকাটা সে নিয়ে যাবে তখন কিন্তু সে ফরেন কারেন্সিতে নিবে, কিন্তু আপনার ফরেন কারেন্সি আমাদের যে রিজার্ভ আছে সে রিজার্ভ কিন্তু স্টিল আন্ডার প্রেশার। আমাদের $20 বিলিয়ন মতো, যেটা হচ্ছে আমাদের 3 মাস 3.5 মাসের ইম্পোর্ট পেমেন্ট আমরা দিতে পারি। এটাকে আপনি একটা কমফোর্ট জোনে যদি না নিয়ে যেতে পারেন ততক্ষণ পর্যন্ত বিনিয়োগকারীদের আস্থা কিন্তু আসবে না। ইনভেস্টররাও তো বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছেন। দেশি- আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা হচ্ছে দুটো জায়গায় দেশি- আজকেও অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য, এবং অনেক উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেছেন। মানে মানে এই জায়গাগুলোতে আসলে আমরা মানে আমরা কি পারছি না নাকি ডেফিনেটলি চাচ্ছি আমাদের না, বা কি অবস্থা? অর্থনৈতিক স্থিতিশীলতা যেমন দরকার, সেটা পাশাপাশি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কিন্তু আপনার যেই মাত্রায় থাকার কথা, যেই জায়গায়, সেই জায়গায় কিন্তু আমরা দেখছি না। সুতরাং একটা আরেকটা কিন্তু পরিপূরক। আপনি কোনটা আইসোলেটেড না। আপনি ইকোনমিক স্টেবিলিটির পাশাপাশি আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনও কিন্তু আপনাকে আপনার নিরাপত্তার জায়গা থেকে আরম্ভ করে এই বিষয়গুলো কিন্তু থাকে। আমরা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে আনরেস্ট দেখেছি। এখন এই জায়গাটা কেন করতে পারছে, তাহলে এটা কিভাবে আমরা বন্ধ করতে পারি? সেখানে এই যে মনে করেন ডায়ালগ বলেন, অথবা এখানে কোনো ভেস্টেড কোনো ইন্টারেস্ট গ্রুপ আছে কিনা, যারা হয়তো এখানে কোনো তৃতীয় কোনো শক্তি আছে কিনা, যারা কোনো সুযোগ নিচ্ছে, তাহলে আপনি কেন তাদেরকে সুযোগ দিবেন? তো সেই জায়গাগুলো আমাদের আসলে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে এমপ্লয়মেন্টের কথা বলছেন। এখন দেখেন এমপ্লয়মেন্ট হবে কোথায়? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি হয়েছে? সো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে হলে আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট, আমরা দেখছি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেই পর্যায়ে থাকার কথা, আপনি হয়তো বলছেন যে আমি এটাকে মানে 24 থেকে 27 বা 30-এ নিয়ে যাব, কিন্তু আসলে আপনি কিভাবে নিয়ে যাবেন? তো সেই ধরনের বিনিয়োগ হতে হলে প্রাইভেট সেক্টরের যারা আসলে ভালো ব্যবসায়ী, আমি বলছি না সবার কথা, কিন্তু যারা সত্যিকারের ভালো ব্যবসায়ী, যারা ঠিকই ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা পরিশোধ করছে, সুতরাং তাদেরকে তো আপনাকে সাপোর্ট দিতে হবে, তাদেরকে আপনাকে আলাদা করতে হবে। সেক্টরগুলোকে শুধুমাত্র আমরা জানি আরএমজি সেক্টর আমাদের লাইফ লাইন অফ আর ইকোনমি, কিন্তু সেখানেও কিন্তু অন্যান্য যে সমস্ত সেক্টরগুলো আছে, টাস্ক সেক্টরগুলো আছে, সেখানেও কিন্তু আপনাকে সাপোর্ট দিতে হবে। তো সেই জায়গাটার একটা পলিসির যে কনসিস্টেন্সি আছে, সেই কনসিস্টেন্সিও কিন্তু বজায় রাখতে হবে। জি, বুঝতে পেরেছি। দৌলত আক্তার মালা, মানে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদেরও উদ্বেগ আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং বিনিয়োগ মানে যেটি বলছিলাম যে আজকেও অনেক জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা উঠেছে। আসলে এই বিনিয়োগ যদি আমরা পিছিয়ে যাই, সেটা তো সার্বিকভাবে অর্থনীতি এক ধরনের চাপে পড়বে। তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের করণীয় কি আসলে? বিনিয়োগটা আসলে আমাদের দেশে কত হয়েছে, যেমন গত রেজিমে আমরা লিখে এসেছি যে বিনিয়োগ হচ্ছে জিডিপির 22 to 23% স্ট্যাগনেট হয়ে আছে। আসলে কি তাই? যদি এভরি ইয়ার আমাদের 22 to 23% বিনিয়োগ যদি স্ট্যাগনেট হয়ে থাকতো, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট সিচুয়েশন এরকম হতো না, তাই না? তো আমাদের মূল দুর্বলতা আমার কাছে মনে হয় আমাদের ডেটা, যেটা সেটা একটা ভ্রান্তি তৈরি করে। আমাদের বিনিয়োগটা আসলে কত সেটা জেনে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টকে সেই বিনিয়োগের জন্য কাজ করতে হবে। যেমন আপনি জানেন যে এনার্জি পলিসি নিয়ে এখন একটা বড় একটা কনসার্ন হচ্ছে, গ্যাস প্রাইস বাড়িয়ে দিয়েছে। তো এখন এই এক্সিস্টিং এই সিচুয়েশনে আসলে বিনিয়োগকারী, যেটা আমাদের ডোমেস্টিক যারা ইনভেস্টর, লোকাল ইনভেস্টর, তারাই
একটা শেকি অবস্থায় আছে। এখন ফরেন ইনভেস্টর, কোনো একজন ফরেন ইনভেস্টমেন্ট যদি আসে, সে কিন্তু আগে এক্সিস্টিং ইনভেস্টরদের এক্সপেরিয়েন্স জানতে চাইবে যে আপনারা এখানে বিনিয়োগ করেছেন, আপনারা কি ফেস করছেন। এখন এখান থেকে যদি নেগেটিভ মেসেজ যায় তাহলে কিন্তু আর সেই বিনিয়োগ আসবে না। আমাকে খুব বড় একজন ব্যবসায়ী বলেছিলেন যে বিডা শুধু শুধু কষ্ট করছে। কেন কষ্ট করছে? কারণ আমরাই তো এক্সপ্যানশনে যাব না। বিডা যে কাজ করছে, তারা যে ফরেন ইনভেস্টমেন্ট আনবে, এটা আসলে কাজে দেবে না। কারণ গভর্নমেন্টকে আগে আমাদের কনফিডেন্সটা আর্ন করতে হবে। তো আমার কাছে ইন্টারিম গভর্নমেন্টের জন্য এই একটাই মেসেজ যে আপনারা লোকাল ইনভেস্টরদের কনফিডেন্সটা আর্ন করেন, আগে কনফিডেন্সটা বিল্ড আপ করেন, তারপর আপনারা দেখবেন অটোমেটিক্যালি ফরেন ইনভেস্টররা আসবে। আমাদের মেইন স্ট্রেংথ কি? আমাদের হচ্ছে ম্যান পাওয়ার আছে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই জিনিস কিন্তু ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নাই। ওখানে কথাটা বলছেন আমি একটু ইমরান হাসান, মানে একদম সংক্ষেপে যদি একটু বলেন যে মানে এই বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে বা যে আস্থার কথাটা আসছে আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নিয়ে আসতে হবে, মানে সরকার মোটা দাগে কি করতে পারে এখন এই মুহূর্তে? এই ফাঁকে 1 মিনিট পার্সোনাল কথা বলি। এখন যে সিচুয়েশন আছে আমাদের ব্যবসার, পারলে অর্ধেক দামে সব বিক্রি করে ভেঙে যেতাম দেশ থেকে। দিস ইজ দ্য সিচুয়েশন। কেউ হয়তো বলছে না, যারা অনেক বড় ব্যবসায়ী তারা চুপচাপ বসে আছে, দেখি সিচুয়েশন কি হয়। আর আস্থা ফেরত হইলে আপনাকে সবার আগে দৃশ্যমান কিছু লাগবে, বিভাজন চলবে না। শুনতে খারাপ লাগতে পারে আপনার, দেশের একটা বড় কমিউনিটি কিন্তু লাস্ট গভর্নমেন্টের লোকজনের সাপোর্টার। আমি লাস্ট গভর্নমেন্টের আমলে সবচেয়ে বেশি আমিই বলেছি ব্যবসায়ী সেক্টর থেকে, কেউ বলে নাই, এবং আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমি এই গভর্নমেন্টকেও বিনীত অনুরোধ করব, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আপনি সবাইকে এক করেন। যারা এই অন্ধ ধারণা নিয়ে বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল তাদের বিচার করেন, যারা সত্যি সত্যি মানে দোষী ছিল তাদের বিচার করেন, আর যারা নিরীহ তাদেরকে নিয়ে একসাথে দেশটা এগিয়ে যান, দেশটাকে একটু স্টেবল করেন। স্টেবল না, দেখতে পাচ্ছি না স্টেবল আমরা দেশটা, কারণ টোটাল একটা জেনারেশন দেখতে পাচ্ছি যে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আমার। কারণ নিজেরা যেভাবে মারামারি শুরু হয়েছে ক্ষমতার দ্বন্দ্বে, আমরা এটা চাই, এটা করি নাই, এই দল জামাত বলেন, শিবির বলেন, যেই বলেন, গণজাগরণ, যত কিছু বলেন, যা দেখতে পাচ্ছি টক শোতে প্রতিদিন কোনো না কোনো জায়গায়, প্রতিদিন কোনো না কোনো কলেজে একটা ইনোসেন্ট ছেলে ইন্টারমিডিয়েট পড়ে বা অনার্সে পড়ে, তার এখন কলেজে থাকার কথা, ইউনিভার্সিটি থাকার কথা, সে এখন রাস্তায় তো করে ফেলছেই। এখন রাস্তায় না থেকে কি করে এই গভর্নমেন্টকে, কারো মন চাইলেও আপনি পদত্যাগ করেন, কারো মন চাইলেও আপনি সেখানে শক্তভাবে আরও কিছু সত্যি ভালো কিছু উপদেষ্টা নেই। বাংলাদেশে কি যোগ্য লোক নাই? নিয়ে সবার আগে ল অ্যান্ড অর্ডারটা ঠিক করুক এবং একটা নির্বাচনের ব্যবস্থা করুক। যত দ্রুত সংস্কার করতে হবে, সংস্কার করতে বেশি দিন সময় লাগে না, একদম কপি পেস্ট করা যায়। সংস্কার কি, আপনি বেসিক কিছু এই নির্বাচন প্রক্রিয়া যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে, এই টোটাল বিষয়গুলোই তো, এটা তো এতদিন লাগার কথা না। এখন অনেক কথা উঠতেছে। কালকের স্টেটমেন্টে আপনি ওই যে ক্ষমতা আওয়ামী লীগ যখন ছিল তখন সাধারণ মানুষকে কিন্তু তারা গুনাই ধরে নাই, যে কোনো কারণে হোক, যেভাবে হোক, যে ওয়েতেই হোক। 5ই আগস্ট কিন্তু দেখছে পলিটিশিয়ানদের শিক্ষা কিন্তু হয় নাই। আমি বলেছি পলিটিশিয়ানদের কারো শিক্ষা হয় নাই, আমি পলিটিক্স করি না, কারো শিক্ষা হয় নাই। আমার মনে হয় না যে এই দেশে সময় নেই। এখন যারা আছে ওনারা যদি সত্যি করতে চায়, এখন সবাইকে একসাথে নিয়ে করতে হবে, কোনো বিভাজন না। দ্যাট ইজ আমার পয়েন্ট। জি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আসলে আমাদের স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।